এদেরকে আমি এখন আপনারা যখন এটা আঁকা হয়ে যাবে আপনারা আঁকলে আমি ঘুরে ঘুরে দেখতে পারবো। এটাই একটা বিরাট ব্যাপার যে অফলাইনে যারা আছেন এখানে উপস্থিত তাদের কাজটা আমি সশরীরে দেখলাম, ড্রয়িংটা ঠিক করলাম, তারপর আপনারা স্কেচ দেওয়া শুরু করলেন, আমিও পরে স্কেচটা দেখাবো, কোথায় আলো পড়লে কোথায় কী হবে সেটা দেখাবো। একটা বাড়িতে তো আর ঘর একটা থাকে না, আর একটা ঘরে তো এরকম থাকতে পারে, যেমন ধরেন এখান দিয়ে একটু এরকম দেখা যাচ্ছে, এখান দিয়ে একটু এরকম থাকে, এটা একটু দূরে, হ্যাঁ দূরে হওয়াতে একটু একটু এরকম দেখা যাচ্ছে, একটু দূরে, একটু নিচে নেমে গেছে, আর একটু এরকম এই দেখা যাচ্ছে। তারপরে এই বাড়ির এটা আবার এখান দিয়ে একটু জায়গা আছে, এখান দিয়ে একটু অনেক অনেক আছে না, বাইরে সামনে একটু বারান্দামও থাকে, দেশের বাড়িতে কিছু ঘর থাকে না, ওরকম দিচ্ছি আর কি, একটু পিলার থাকে। আবার এটা একটা উঁচু জায়গার মধ্যে আছে, সব সব ঘরই একটু উঁচু জায়গায় থাকবে। এখান দিয়ে দরজা আছে, এখান দিয়ে জানলা, এটা একটু আপগ্রেড ঘর আর কি, কোনো আপগ্রেড এই একটু 1 মিনিট। এই সুজন কিসে বলো তুমি, আমাকে আমি জানো না এই টাইমে থাকি না, হ্যাঁ কেন কেন ফোন দিছিলা বলো, এর আগেও দিছিলা। ও বিকেল এখনো কত দূরে, বিকেল পর্যন্ত বাসি দেখলে না যাবো। বিকেল কোথায় পড়েছে, একটা একটা মিটিং আছে আর কি এক জায়গায়, আমাদের ছাত্ররা ইভেন্ট করবে, এটা তো অনলাইনে ক্লাস হচ্ছে, মানে ওরা কিছু একটা করতে চায় আর কি, ব্যবসা বাণিজ্য একটু করতে। এখন আমার অ্যাডভাইস দরকার, আমাকে একদিন বলছিলাম অলরেডি, এটা কিন্তু এখন একটা বড় 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 ব্যবসা কিন্তু, মানে যারা এই কারুশিল্পীগুলো পারে তাদের জন্য এটা একটা বড় ব্যবসা, যে একটা গেট দুই তিনটে গেট বানিয়ে রাখলো, এগুলি ভাড়া দিচ্ছে ওরা, হ্যাঁ একই জিনিসকে বারবার করে ইউজ করে টাকা পয়সা নিয়ে যায়। একজন হল মালিক বললো আমাদের এক পরিচয়, ও আমাদের সাথে থাকার ইচ্ছে, বলে যে আমি আমার এই কমিউনিটি সেন্টার ভাড়া দিয়ে যেই টাকা পাই, বলো যে ওইখান তো ওই ফুলের দোকানের পোলা পাই না, এগুলি আইসা এই ফুল দিয়ে এটা সেটা সাজায়, কাপড় টাপড় লাগাই দিয়ে আমাদের থেকে বেশি ইনকাম তারা করে। তো ওরাই বলতে যে কিছু যদি জিনিস তৈরি করে রাখা যায় আমরা নিজেরাই তো ভাড়া টাড়া দিয়ে থাকতে পারি। আমার থেকে একটু চায় আর কি কিছু, যে স্যাররা এরকম হবে টবে। আসলে চারুকলায় শিক্ষক মান না পাওয়া, আমরা সে 80-র দশকে ঢুকেছি আর্ট কলেজে, তো প্রতিটা ব্যাচে যদি 20 জন করে বের হয়, হ্যাঁ 80 সাল থেকে 82 ফার্স্ট ব্যাচ বেরোছে বোধ 83 সালে, 83 সালে 80 সালে ফার্স্ট ব্যাচ বেরোছে চিটাগাং আর্ট কলেজ থেকে, 80 সালে ফার্স্ট, তারও আগে বেরোচ্ছে অনেকে। তো আমি প্রতি বছর যদি 50 জন করেও যদি এই চারুকলায় প্রশিক্ষিত লোক বেরোয়, বিখ্যাত আর্টিস্ট কজনও সেটা পরের কথা, সবাই তো আর আর্টিস্ট। বাংলা থেকে যারা পড়াশোনা করে পাশ করে, বুঝছেন, বাংলা থেকে যারা পাশ করে সবাই কি কবি সাহিত্যিক হয় নাকি? তো ঠিক চারুকলাটা এরকম একটা সাবজেক্ট, যারা যে চারুকলা থেকে পাশ করে বেরোবে সবাই আর্টিস্ট হবে, আর আমাদের মতো সাধারণ শিক্ষক টিক্ষক হবে না এরকম তো না। আর্টিস্ট হচ্ছে, আমাদের বন্ধুদের মধ্যে অনেক বড় বড় আর্টিস্ট আছে, কয়েকজন বিভিন্ন জায়গায় পুরস্কার টুরস্কার পেয়েছে, সেটা অন্য জিনিস। কিন্তু আমরা আমাদের মতোই হচ্ছে বেশি, সংখ্যাটা বেশি, তাই না? যারা হয়তো শখে টুকটা, আবার এরকম আছে অনেকে আঁকেই না, ছেড়েই দিছে আঁকা। তো এরকম একটা পর্যায়ে গেছে বিধায়, নাহলে কিন্তু কম বের হয় নাই। আজকে ওনারা বললো না যে ওই গত বছর চারুকলার শিক্ষক চেয়েছে, মাত্র 20 জন না 30 জন অংশগ্রহণ করেছে, 30,000 পোস্টের জন্য 30 জন অংশগ্রহণ করে। তো আসলে ব্যাপার হচ্ছে যে এটা যে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক না, এটা না, ওরা কে অ্যাপ্লাই করবো, ওর কাছে এটা ইউটিলিটি, সারাদিন স্কুলের মধ্যে পড়ে থাকবো, কারণ আমরা গভর্নমেন্ট সার্ভিস পাইছি থেকে আমরা ঢুকে গেছি। নাহলে একটা বেসরকারি স্কুলে সারাদিন পড়ে থাকবো, অমুকের ফরমাইশ কাটতে হবে, এই করবো। একজন আর্টিস্ট, তার ভিতরে একটা স্বাধীন চেতা মন আছে, ছবি একটা আঁকি দিতে পারলে তার সপ্তাহে 2-3টা কাজ করলে তার সারা মাসের হয়ে যায়, আয় হয়ে যায়, তাই না ব্যাপারটা? সুতরাং এই সমস্ত টেকনিক্যাল লাইনে কিন্তু অনেক ডিমান্ড। হ্যাঁ এরকম এই সমস্ত টেকনিক্যাল লাইনেও যে আপনাদের ক্লাস নিয়ে আরেকজন সাইন্স, সে তো কোনো চাকরি করে না, সে তার নিজস্ব একটা আর্ট স্কুল আছে। কুমিল্লা আবার এই ফিল্ডটা ভালো, নোয়াখালীতে এই ফিল্ডটা নাই। নোয়াখালীতে আমাদের ইনস্টিটিউট বেশি, নোয়াখালীতে এই সাবজেক্টে নন আর্টিস্টদের কাছে, যেমন আমাদের থেকে মোটামুটিভাবে টুকটাক শিখেছে, এখন কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করে, এখন যে ফোন দিল সেও এরকম আমাদের কাছ থেকে শিখেছে, শিখে কিন্ডারগার্টেন স্কুলে ওরা আমার থেকে বেশি ইনকাম করে প্রাইভেটলি আর কি।
প্রাইভেটলি আমি তো প্রাইভেট টাইভেট পড়াইনি, আমি শিল্পকলায় যাই, এটা একটা সরকারি প্রতিষ্ঠান, বছরে একবার ভাতা কিছু দেয়, 10-20 হাজার টাকা দিতে বছর একসাথে, সেটা অন্য জিনিস, এটা মজা আছে, একসাথে টাকাগুলি যখন পাই সেটা একটা মজা আছে। তো এই সপ্তাহে 2 দিন ক্লাস স্টুডেন্ট থাকলে গেলাম। তো যাই হোক, এটা এরকম করে একটা স্থায়ী কাজের মধ্যে যাওয়াটা খুব টাফ এই আর্টিস্ট, এই জন্য এই লাইনে এরকম টিচার পাওয়া যায় না। আপনাদেরকে দিয়ে কিচ্ছু হবে না, এই মুভমেন্টটা কিন্তু ঢাকাতে অলরেডি আছে, যে এই লাইনের শিক্ষা হবে না, এই লাইনে 1 বছরের শিক্ষায় কিচ্ছু হবে না, এটা চারুকলা, এটা টেকনিক্যাল সাবজেক্ট হইতেই পারে না। এই বড় বড় শিল্পীরা, কাইম চৌধুরীর নাম শুনছেন, হাশেম খানের নাম শুনছেন, এরা এই আন্দোলনের পক্ষে আছে। আর ওগুলিকে ভায়োলেট করে আমরা এখানে শিক্ষকতা করতে আসতেছি, কারণ আমরাও যুক্তি দেখাই যে মাধ্যমিক পর্যায়ে যেই সিলেবাস যেটা আছে, এনসিটিভি যে সিলেবাসটা তৈরি করে দিয়েছে, প্রাথমিক মানে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য যে সিলেবাসটা ওরা তৈরি করে দিয়েছে, এইটার মধ্যে অনেক কিছুই আছে। এবং আপনারা ক্লাস 6 to 10 পর্যন্ত যে বই, বিশেষ করে 10 পর্যন্ত পাবেন না, 9টা অনেকে পায় না, 6 to 8 পর্যন্ত যে বইগুলি আছে, এই বইগুলি দেখবেন ওই বইয়ের সাথে রিলেটেড। আপনাদের আরেকটা জিনিস বলতে, আপনারা যে অমুক বই, তেন বই, হ্যান বই, তেন বই এগুলি কিনে ওখানে ওই গ্রুপের মধ্যে দেন, ছবি কাকে বলে বুঝা এত সোজা নেই। হ্যাঁ, অশোক মিত্র, সে দেশ পত্রিকার সম্পাদক। হ্যাঁ হ্যাঁ, আপনাদের বয়স আছে, যারা খুব বেশি যারা খুব বেশি আছেন, এই মানে কি বলে এটা, এই মনোযোগী, বললাম না, চারুকলায় পাশ করেই কিন্তু সবাই, এই শোনেন, চারুকলায় পাশ করে কিন্তু সবাই আর্টিস্ট হবে না। এই জন্য আমরা এটা দেখেছি যে আপনাদের এই, যদি আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন, আপনারা 1টা বছর কেন, আপনারা তো যদি শিক্ষকতা হন, আপনাকে তো এই লাইনে কাজ করতেই হবে, আপনাকে ড্রয়িংয়ে চর্চাটা রাখতে হবে না। আপনাকে তো আমরা যেরকম এখন আপনাদের থিওরি ক্লাস নিতে আসলে কিছু প্রিপারেশন নেই না, তো আপনাকে যখন আগামী দিন আপনার বাচ্চাদেরকে তোদেরকে একটা দৃশ্য আঁকা পড়ে, দেখবেন যে আপনি আগের দিন রাত্রেবেলা বসে বসে ছেলের সাথে বসে বসে দৃশ্য আঁকা প্র্যাকটিস করতে হবে, যে কোনো কিছুর সাথে যে কোনোটা রিলেটেড। যাক, আমরা এখন একটা আলো ছায়ার ব্যবহারের জন্য একটা দৃশ্য রেডি করতেছি, এরপরে কোন দিক থেকে আলো আসলে কীরকম করে টোন দিবেন, এটা কিন্তু টোন দিতে হবে, বুঝছেন, সেই কাজটা আপনারা করবেন। ড্রয়িংটা মোটামুটি, এটা কি করতেছেন? হ্যাঁ, একটা ফ্রেশ কাগজ নেন, আর বড় কাগজের হলো ভালো, আপনারা ওই কাগজগুলো নিচ্ছেন না কেন? 2nd সেমিস্টারে কিন্তু ওইটা বাড়ির কাজের খাতাটাই হিসেবে থাকবে, কিন্তু আপনাদের কিন্তু কার্টিস পেপারে 1/4 সাইজ বা হাফ সাইজ এরকম কাগজের দৃশ্যটি আঁকতে হবে, যখন আপনারা আরও বেশি কন্টিনিউ করবেন। আচ্ছা যাক, এভাবে গেল এরকম বাড়ির আঙ্গিনা, তা এখানে ধরেন পিছনে আরেকটা ঘরও দেখা যেতে পারে। আমি যেহেতু এটা দেশের বাড়ি আঁকবো, দেশের বাড়িতে অনেক কিছু দেখা যায় না, এরকম দেখা যেতে পারে। তারপরে এদিকে একটা রসিকও দেখা যেতে পারে, রসিকও চিনেন? আমি এই ধরনের পরিভাষাগুলি মাঝে মধ্যে ব্যবহার করি, খুব সুন্দর। এটাকে রসিকর কেন বলেন নাম এখনো বুঝি না, রসই ঘর না রসিকর, আসলে রসই থেকে কথা, রসই ঘর, রসই, হ্যাঁ, এটা আসলে রসিকর না, এটা আসলে। এবং এগুলো দেখা যায় এখান দিয়ে একটা দুয়ার আছে, এখান দিয়ে গিয়া এখানে রান্না বান্না করে, বুঝছেন, এগুলো এখানে জানলা টানলা থাকে, আমাদের বাড়িতে এরকম আছে আর কি, আলাদা। আর এখন তো আস্তে আস্তে বাড়িঘর সবই একসাথে হয়ে যাচ্ছে, অ্যাটাচ বাথটাব এগুলিতে, এখন অ্যাটাচ বাথটাব এগুলি দেশের বাড়িতে হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বিকেলে, সকালে আপনি এখানেও ক্লাস করবো, ওইখানেও ডিউটি করবো, এটা হয় নাকি? 2টায় না, আমি তো ওইভাবেই চিন্তা করছি, নাহলে ওরকম হলে তো আমি বলতাম যে করতেই পারবো না। কি কয়? হ্যাঁ, কি বলে? হ্যাঁ, গরম, এটা ভাব দেখাই না, এটা তো মাথায় উঠবে। আর বয়স টয়সের কারণেও একটু বলি, আপনাদেরকেও দমকাই না মাঝে মধ্যে। না, এটা তো অনেক সময় আমার যেটা ব্যাপার সেটা হচ্ছে আবদার থেকেও করি, আর আপনাদের সাথে আমি মাঝে মধ্যে যে একটুনি আচরণ করি, এই একটু করি, আপনারা এটা মনে করবেন যে বড় ভাই হিসেবে আপনাদেরকে শাসন করতেছি, এটা মনে করবেন। একদম অ্যাজ এ টিচার হিসেবে আপনাদেরকে সাথে মানে ওরকম করে বলার কিছু নেই। আপনাদের দায়িত্ব বোধের ক্ষেত্রে আপনাদের বয়সটা আমরা পারে আসছি না,
আপনাদের দায় দায়িত্ব বোধের ক্ষেত্রে তো যে একটু স্ল্যাগনেস থাকতেই পারে, সেটা যাতে একটুখানি করতে পারি, মানে একটুখানি পরোক্ষভাবে তো আপনার ফ্যামিলিকে উপকার করা হচ্ছে। হ্যাঁ, আপনারা যারা নিজেরা আর্ন করেন না তারা তো বাপ মা থেকে টাকা পয়সা নিয়ে এটা করতেছেন, তাই না? তো এইটা একটা ব্যাপার আছে না, এটা এই আর কি। এগুলি স্কুলেও বলি বাচ্চাদেরকে যে তোরা তো প্রাইভেট পড়ছে, এত টাকা পয়সা খরচ করস, কিন্তু কাজে লাগতেছে কি না এটা বলতে হবে না, এটা করতে হবে না। এত কষ্ট করে আসে করোনার ভিতরে, আইসে টাইসা তারপর দেখা যায় ক্লাসে মনোযোগ দেয় না। এখন সবচেয়ে সমস্যা হয়ে গেছে এইটা। এখন করোনার পরে আমরাও আছি, বাচ্চারা খুব বেশি মাইনরিটিলি ক্লাস টাস করবে, দেখি যে না এদের মধ্যে একটা অস্থিরতা চলে আসছে, খালি কে কে ডাকাডাকি করে, হ্যাঁ কেমন যেন একটা অস্থিরতা। তো এগুলিকে ব্যালেন্স করে আনতে অনেক কষ্ট হচ্ছে আমাদের এখন। এখন তো প্রথমে গিয়ে আগে 5 মিনিট এটার উপর লেকচার দিতে হয়, তারপরে অন্য কিছু। আর ক্লাস করতে গিয়ে একজন যখন হঠাৎ করে দুটো ছেলে যখন পিছনে মনোযোগ দেয় না, অমনোযোগিতা কিন্তু একজন শিক্ষকের জন্য খুবই, ক্লাসের অমনোযোগিতা একজন শিক্ষকের জন্য খুবই মানে ইদায়ক, মানে পীড়াদায়ক। এই জন্য শিক্ষকের নষ্ট হয়, মানে লেকচারের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়, এই কিন্তু খুবই ব্যাপার। আর যাক, আমি আর বাড়াচ্ছি না। এরপরে যেমন ধরেন এদিকে যে সাধারণত ঘরের পিছনে একটুখানি ঝোপঝাড় থাকে গ্রাম দেশে, তারপর একটু কলা গাছের পাতাগুলি আলাদা করে বোঝা যায়, হ্যাঁ এরকম করে আলাদা করে বোঝা যায়। এখান থেকে একটু ঝোপঝাড় থাকতে পারে, আর এখান থেকে যদি একটু বড় গাছ টাছ থাকে এরকম থাকতে পারে, একটু বড় গাছ থাকতে পারে, এদিক দিয়ে থাকতে পারে, এদিক দিয়ে একটু কলা গাছ থাকতে পারে। তারপরে এদিক দিয়ে ধরো একটু বাড়ির আঙিনাতে একটু ট্যাংরা বেড়াটা থাকতে পারে। এদিক থেকে যদি মনে করি যে একটা বাড়ির সামনে দিয়ে অনেক সময় অনেক দূর থেকে আসে রাস্তা চলে যায় না, আমি কিন্তু ইনফিনিটি করতেছি, বিশাল জায়গা তো ইচ্ছা মতো করে নিচ্ছি, আপনারা একটু গুছাইতে গেছে নিয়ে। আমরা যদি মনে করি দূর থেকে একটা রাস্তা এসে বাড়ির সামনে দিয়ে চলে গেছে, বাড়ির সামনে দিয়ে ছোটো করে এসে পার্সপেক্টিভ দিয়ে দিলাম, ঠিক আছে? মানে যত কাছে আসবে রাস্তাটা তত মোটা হবে। তারপরে আমি যদি মনে করি যে না এদিক ঘরের সামনে অনেক সময় একটু দূরে থাকে, দেশের বাড়িতেই দেখবেন ঘরের পাশাপাশি একদম ঘরের সাথে লাগোয়া কিন্তু বড় গাছ টাছ থাকে না, একটু দূরে থাকে বাগিচে। এটা কারণটা কি জানেন? বড় ঝড় বৃষ্টিতে কিন্তু, কারণ কাঁচা ঘর তো, গাছ ভেঙে পড়ার সম্ভাবনা থাকে, এই জন্য দূরে থাকে, ঘরের কাছে লাগোয়া ওরকম স্ট্রং গাছ টাছ থাকে। হয়তো এই সুপারি গাছ, নারিকেল গাছ থাকতে পারে, কারণ এগুলি ভেঙে পড়ার সম্ভাবনা কম থাকে। আবার যখন সম্ভাবনা হয় তখন কেটে ফেলে, বুঝছেন? দিদিমণি কি করছেন? ছবি আঁকছেন? খুব মনোযোগ দিয়ে মনে হয়। দেখেন মাঝে মধ্যে দেখবেন খালি খাতার দিকে তাকাবেন না, খালি খাতার দিকে তাকাবেন না, মাঝে মধ্যে দেখবেন এই কড়ই গাছের মতো আমাদের দেশে তো কড়ই গাছই বেশি না, রেইন ট্রি। হ্যাঁ, রেইন ট্রি বলে না? রেইন ট্রি কেন বলে এটা জানেন? রেইন ট্রি কেন বলে? এগুলি কিন্তু একটা সময় রাতের বেলা একদম বৃষ্টির মতো কুয়াশা পড়ে এটা নিচ দিয়ে, মানে বৃষ্টির মতোই পড়ে, এই জন্য বলা হয় রেইন ট্রি। মানে ওই গাছের থেকে বৃষ্টির মতো ফোটা 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 পড়ে, বিশেষ করে শীতকালে বেশি পড়ে। এটা কুয়াশা জমেও পড়ে না, এটার থেকে পানি বেরোয়, কারণ এটা প্রচুর পরিমাণে পানি ভূমি থেকে সংগ্রহ করে, এবং এটা অনেক সময় অনেক কিছুর জন্য খারাপ। আর এটার শিকড়টা না বেশি দূর নিচে যায় না, শিকড়টা বিস্তৃত থাকে। একটা রেইন ট্রি গাছ যখন পড়ে যায় দেখবেন যে এটার মূল শিকড় বেশি দূর যায় না, ছড়িয়ে যায়। এটা অনেক সময় ভূমির জন্য ক্ষতিকর। এইগুলো অবজারভেশন থেকে বলছি আর কি, দেখেছি বলছি। তারপরে এখান দিয়ে ধরেন একটা, এখান দিয়ে একটু উঠে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে বলছে, কিন্তু আমরা দেখি যে আসলে নারিকেল গাছটাই হচ্ছে যে এক পায়ে দাঁড়িয়ে আছে মনে হয়। কবি কেন যে তাল গাছ লিখছে আমি বুঝি না। এই কবি তাল গাছ কেন লিখছে, নারিকেল গাছ না লেখে? আসলে তো উঁচা দেখা যায় নারকেল গাছ। আসলে তাল গাছগুলি থাকে আগের দিনে অনেক একটা গ্রামের নিশানা, এগুলি নিশানা অনেক দূরে দূরে, জনপদ বলছি না, অনেক মাইলখানেক দূর থেকে কি দেখা যাবে, ঝোপঝাড় দেখা যায়, নারকেল গাছ থাকলে বোঝা যায়, কিন্তু একটা খালি জায়গায় একটা তাল গাছ থাকতে পারে, বড় উঠে গেছে। আচ্ছা যাক, এইভাবে করে একটু এঁকে দিলাম। আঁকার পরে এখানে একজন লোক বসে একটু, গ্রাম দেশে মাটিতে বসে অনেক কাজ টাজ করে না, কাজ করছে। এখানে আরেকজন বসে আছে ইসের মধ্যে, তার বাড়ির ইসের মধ্যে বসে আছে। এখানে একটু এদিকে যদি একটু এরকম দিয়ে দিই, তাহলে এখান থেকে এরকম দিয়ে একটু কাপড় চোপড় মেরে দিছে। এরকম দেওয়ার পর আমি একটা দৃশ্য দেখলাম, এইটা হচ্ছে ড্রয়িং হলো। এরপর আমি একটু দূরে থেকে দেখে আসি
তারপরে এটার মধ্যে কিভাবে আলো ছায়ার ব্যবহারটা পড়বে। আমাদের আজকের বিষয় কিন্তু মূলত আলো খোলার দরকার নেই, আমি এইভাবে দেখি। আমাদের আজকের বিষয়টা আমি কোনো ফ্রেম দিলাম না, বুঝছেন, মুক্ত রেখে দিলাম একটা বাড়ির আঙ্গিনার মতো জায়গা, যেটা আপনাদেরকে লিখেছি এইভাবে করে মুক্ত রেখে দিলাম। তো এখন এটার মধ্যে ধরেন আপনি ডান পাশ থেকে, এই ছবিতে ধরেন এদিক থেকে, বা আমি এই দিক থেকে বলি, দেখেন এই স্পেসটা দেখানোর সুবিধা, যেহেতু ধরেন এই দিক থেকে সূর্য উঠছে, এ দূরে গ্রাম দেখা যাচ্ছে, হ্যাঁ দূরে গ্রাম দেখা যাচ্ছে, এদিক থেকে একটা সূর্য উঠছে, এই বা সূর্য উঠে গেছে আর উপরে, এদিক থেকে একটা আলো বা এরকম না দিয়ে জাস্ট একটা দিক, এদিকে দূরে একটু গ্রামটাও আছে, এদিকে মেঘ আছে, মেঘের নিচে এরকম একটা সূর্য আছে, এই সূর্য আছে, এই সূর্যের আলোটা এদিক দিয়ে আসতেছে, ঠিক আছে, এদিক দিয়ে এসে এদিকে পড়ছে। এবার এটার মধ্যে আলো ছায়াটা কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝা যেত যদি মনে হয় না গাছটা বড়, এমনিতে বেশি দেখা যাচ্ছে কৃত্রিম, তাইলে বুঝতে হবে ড্রয়িং ভুল। কিন্তু যদি মনে হয় যে সামনের কারণে বড় দেখা যাচ্ছে, আসলে সামনের কারণেই দেখা যাচ্ছে, কিন্তু মূলত এই গাছ সমান, তাই না? কিন্তু আমি সামনের থেকে দেখছি বিদে এটা এরকম হয়ে গেছে, পারস্পেক্টিভ এরকম হয়ে গেছে, বুঝতে পারছেন? কাছের জিনিস বড় দেখা যায়, দূরের জিনিস ছোট দেখা যায়। এটা শুধুমাত্র গ্রামারের ব্যাপার করলে তো হবে না। কাছের জিনিস বড় দেখানোর পরে আমি যদি দেখি যে না কাছের জিনিসটা বেশি বড়, এটা পরে আরেকদিন এই পদ্ধতিটা বুঝিয়ে দিব। আপনার খাতা এত ছোট কেন? আপনার আসলে মনোযোগী না, এগুলি কি লাইছেন এত কষ্ট করি? বেতন টেতন দেওয়ার ব্যাপার ছিল তো আমি সামনের দিন থেকে আমার কাছ থেকে বের করে দিব। আপনার এই ধরনের মিনিমাম এই খাতা, এই কাগজটা একটা প্রমাণ সাইজ হইতে পারে, এটা হচ্ছে লিগেল সাইজের কাগজ। আর এর চাইতে ছোটো খাতা অ্যালাউ করবো না, আর নাইলে ওই আরও বড় কাটিস পেপারের ড্রয়িং খাতা কিনে নিয়ে যাবে। মাইদির থেকে বা চৌমনিতে কাটিস পেপার 4 ভাগের 1 ভাগ, ওই যে কাটিস পেপার, এই যে এই কাটিস পেপারটা আছে না এই বোর্ডে লাগানো, এইটা 4 ভাগের 1 ভাগ কাগজ। একটা কাগজ কিনলে আপনি 2 সপ্তাহে 2 পৃষ্ঠা করে, মানে এখন তো ধরেন 3টাই প্র্যাকটিক্যাল ক্লাস হবে আমার শুক্রবারে, বুঝতে পারেন? অবহেলা করবেন না, এগুলি এক ধরনের অবহেলা প্রকাশ পাচ্ছে। ড্রয়িংটা শেষ করছেন? ড্রয়িংটা শেষ করার পরে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলেন, একটু দেখিয়ে দিই, দেখি না এগুলি দেওয়ার দরকার। আমি দেখাচ্ছি যে মানে আলোটা যদি এদিক থেকে আসে, তাইলে এদিকে লাইট অ্যান্ড শেডের কাজটা পেন্সিল স্কেচ করবেন। তো আমার বিষয় তো এখন আমাদের পেন্সিল স্কেচ, বসেন, আমাদের বিষয় তো হচ্ছে পেন্সিল স্কেচ, তাই না? তাই ড্রয়িংটা করার পরে যাদের একটু বেশি সমস্যা হচ্ছে আমার কাছে নিয়ে আসেন একজন করে, তারপরে দেখার পরে এই যেমন সূর্যটা আঁকার তেমন দরকার নেই, আমি যে দাগ দিয়েছি এইটা অনেক সময় মেঘের মধ্যে সূর্যটা থাকলে একটু দেখা যায়, সেই জন্য। কিন্তু এগুলি আপনার দেওয়ার দরকার নেই, আমি দিয়েছি আলোটা বোঝানোর জন্য। আবার উপরে যে দাগটা দিয়েছি এদিক থেকে দিতে পার্সপেক্টিভটা কীভাবে হয়েছে, ড্রয়িংয়ের গ্রামারটা বোঝানোর জন্য, ঠিক আছে? সুতরাং এখন এখানে ধরেন আলো ছায়া দেখাবেন, তাহলে কিভাবে দেখাবেন সেটা আমিও আপনাদেরকে একটু দেখাবো। আর এই গাছ টাছগুলি আরো মোটা করেন, গাছ এইটা একটু ছোট হবে, আরো মোটা হবে, বুঝছেন? এই যেমন ধরেন এখানে যদি এরকম হয়, আপনি একদম হুবহু আমারটা হইতে হবে, একটা কোনো ব্যাপার নেই, হুবহু এটা হতে হবে এমন কোনো কথা নেই। এখানে যদি আমি মনে করি জায়গা ছোট, আমি রাস্তাটা এদিকে দিব, গাছটা রাস্তার এই পাশে দিব, তারপর এখানে আমি ঘরগুলি দিব, হ্যাঁ এইভাবেও হতে পারে। কিন্তু গাছটা মোটা হইতে হবে যাতে আলো ছায়া বোঝানো যায়। আর কে গট্টগুলি ছোট ছোট হয়ে গেছে, আপনারা বড় করে আঁকেন, আর একটা বড় করে এঁকে পেন্সিলে শেষ করেন। এটা আরো বেশি দেন, এইটা দরকার নেই, এটা বেশি দেন দিয়ে এবার পেন্সিলে স্কেচ করতে হবে। পেন্সিল স্কেচ মানে একটা স্কেচ করতে করতে দৃশ্য কিভাবে করবেন সেই প্র্যাকটিসটা করেন। সামনে আপনাদেরকে ভিডিওতে আমি এই ক্লাসের ফলো আপ ক্লাস হিসাবে ভিডিও দিয়ে দিব, সেটা বাসায় চর্চা করবে। যে উনি বড় করে আসছে, গুড, ভালো হয়েছে। এবার পেন্সিল স্কেচ করা শুরু করে। এই মানুষগুলো একটু ছোট হয়ে গেছে, একটা মানুষ বসলে
এই এই এটা এটা এই বড় হবে, এই ছোট দিকে। তারপরে এটা যেমন ধরেন এই আমি দেখেন কাছে আসছে, এই পিলারটা তো এখান থেকে মানুষের বাড়িতে ওই কাপড় চোপড় দেওয়ার জন্য দেশের বাড়িতে বাঁশ টাস লাগিয়ে রাখে না, এই যেমন ধরেন এই বাঁশটা যদি এখান থেকে হয় এটার সমান হবে এই, আর এখান থেকে যদি এরকম থাকে এই থাকবে এই রশি, এখানে কাপড় টাপড় ঝুলে থাকে, একটার উপর একটা উঠবে, এটা নিয়ে তো ভাবার কিছু নেই। এইগুলিতে ধান ক্ষেত ধরেন, এগুলি যেহেতু জায়গা আছে এটা কি দিবে, এদিকে ধরেন একটু নেই ধান ক্ষেত জাতীয় কিছু রাস্তার পাশ দিয়ে চলে গেছে ধান ক্ষেত, এবার পেন্সিল স্কেচ করা শুরু করেন। মনে করেন ওই পাশ থেকে লাইট আসছে, তাহলে লাইট ওদিক থেকে আসলে কোন দিকে ডার্ক হবে, কোথায় ছায়া হবে, এই যে আপনি একদম ভয়ে ভয়ে আঁকছেন, এই এত এই যে কি পেন্সিল 4B আর কেন আর্ট লাইন কার, এখান থেকে নেন নাই বুঝি, এটা কি এখান থেকে নিছেন এই পেন্সিল? এই পেন্সিলের এই অবস্থা কেন? 4B পেট্রা একটা আছে, ওইটা নেই পেট্রাটা, এটা তো আছে, এটা দিয়ে দেন, এটা গালো, এই যেমন এটা ছায়া পড়বে, এটা ছায়া দিকে আছে, এটা পেন্সিল স্কেচ করেন। আর এই সূর্যটা এরকমভাবে দেখানোর দরকার নেই, সূর্যটা আর এই থাকবে। সবচেয়ে ভালো হইতো আপনি যদি আরো বড় করে আঁকতেন, বেশি ছোট হয়ে গেছে, বেশি ছোট আঁকবেন না, বড় করে আঁকেন। এই যে ওনারটাও খারাপ হয়নি। এবার পেন্সিল এইটা গাঢ় করবেন, এগুলি ছায়া পড়বে, মাথার থেকে বের করেন। আমি কিন্তু পেন্সিল স্কেচটাই মূলত দেখবো, আমি মূলত আলো ছায়াটাই দেখব, বুঝছেন? মূলত আলো ছায়াটাই দেখব। এবার স্কেচ করে শুরু করুন, স্কেচ টোন দেওয়া, হ্যাঁ টোন দেওয়া শুরু করতে হবে না, টোন দেওয়া। এবার স্কেচটা আপনারা কিভাবে করবেন, যেমন এই দাগগুলি তো আমি দিয়েছি মূলত ড্রয়িং এর ব্যাখ্যা করার জন্য, এই দাগগুলি দিয়েছি মূলত ড্রয়িং এর ব্যাখ্যা করার জন্য, ঠিক আছে? আর এই দাগগুলি তো আসলে ড্রয়িং এর মধ্যে আনার দরকার নেই, দিয়েছি ড্রয়িং এর ব্যাখ্যা। এখন আপনি এটাতে পেন্সিল স্কেচ করবেন, তো পেন্সিল স্কেচ করতে গিয়ে আমরা যখন এদিক থেকে আলোটা আসে, এদিক থেকে যেহেতু আলো আসছে, তাহলে আমরা এই গাছটা, এই গাছের একটা ছায়া এদিক থেকে পিছন দিক থেকে আসছে না, তাহলে এদিকে ছায়াটা আছে, এদিকে ছায়াটা আছে, এই একটা ছায়া পড়বে, যেহেতু এটা সূর্যটা এরকম, তাহলে গাছটা এরকম এসে একটা ছায়া পড়বে, তাহলে এরকম একটা ফ্লোর, একটা মাটির মধ্যে এরকম একটা ছায়া আছে, এই গাছের ছায়া আছে, ঠিক আছে? এই গেল। তারপরে ঘরের উপরে আলো হবে, আবার এখানে ভিতরে গাছের ভিতর টোন দিয়ে অন্ধকার হবে, পুরোটা একটা টোন দিবেন, যেহেতু পাতার একটা রং আছে সবুজ রং, তাহলে পাতাটা একটু গাঢ়। এবার ভিতরের দিকে যত অন্ধকার যাবে তত আরো বেশি গাঢ় হবে, পিছনে এত বেশি। আর এদিকের অংশটা, উপরের অংশটা একটু দাগ টাগ থাকলেও এটা মূলত লাইট পড়ছে। আর এই যে এইখানে কিন্তু অন্ধকার, এখানে যেহেতু আলোটা উপর থেকে আসছে, তাহলে ভিতরের দিকে এখানে অন্ধকার, তাহলে এটাও পেন্সিল স্কেচ করবেন, এটাও টোন দিবেন। মানে টোনটা হচ্ছে যে আপনি আলো ছায়া বোঝানোর জন্য যে এই পেন্সিল ঘষতেছেন, সেটাকে আমরা বলি টোন। গলায় গানের মধ্যে যেরকম গলা উঠানামা করে, হ্যাঁ, ওটাকে টোন বলি না, ঠিক এখানেও আপনি আলো ছায়ার উঠানামাটা বোঝানোর জন্য যেই পেন্সিল ঘষবেন সেটাকে বলা হবে টোন। তারপরে এই যে ঘরের ভিতরে অন্ধকার দেখা যাবে, এটাও টোন দিয়ে অন্ধকার করবেন। তারপরে এই দিক থেকে যেহেতু আলো পড়ছে, এটার চাইতে এটা ডার্ক হবে, তাহলে এখানেও একটা টোন হবে। আলো ছায়ার টোন যদি মিলে যায়, মিলাতে পারেন, কোথাও একটার সাথে একটা মিলবে না। যেমন এই দিক থেকে যেহেতু এটা চালের নিচের অংশ, এই ঘরটার এটা আরো বেশি ডার্ক হবে, ঠিক আছে? এখানে যেহেতু চালের একটা ছায়া আছে, তাহলে এই জায়গাটা পুরোটা হবে একটা টোন হবে, আর এই দিকটা একটু বেশি হবে, যেহেতু আলোটা দিক থেকে পড়ছে, এইটার একটা ছায়া, এই চালটার একটা ছায়া এই দেয়ালের উপরে পড়বে, ঠিক আছে? তারপরে এই দিক থেকে আসলে
এদিকে আবার ঘরের এদিকে যেমন একটু আলো থাকবে, এদিকে আবার একটু অন্ধকার থাকবে। আবার এখানে যেহেতু এখানে বললাম না একটা বারান্দা আছে, বলছিলাম না, তাহলে এদিকে এসে এই বারান্দাটার এদিক দিয়ে এসে এদিকে একটু অন্ধকার থাকবে, এদিকে ফ্লোরে একটু ছায়া আছে, আর এটার ভিতরের দিকে একটু অন্ধকার থাকবে, আবার দরজার ভিতরে আরো বেশি অন্ধকার থাকবে। এগুলি আপনারা পেন্সিল দিয়ে করেন, এগুলি আপনারা পেন্সিল দিয়ে প্র্যাকটিসগুলি করেন। হ্যাঁ, তারপরে যেহেতু আলোটা এই বারবার বলছি একটা কথা, আলোটা যেহেতু এদিকে আসছে, এদিকে এসে এই একটা ছায়া, তাহলে এই অংশটা একটুখানি অন্ধকার হবে, এই অংশটা একটু অন্ধকার হবে। ঘরের ভিতর একটু অন্ধকার থাকবে, দিনের বেলা ঘরের ভিতর অন্ধকার থাকে, এটা আগেও বলছি। এখানে যেহেতু একটু চাল আছে, চালের নিচে একটু অন্ধকার থাকবে। আমি এখানে বারবার বলছি যে ক্যামেরায় যাতে ভালো বোঝা যায় এই জন্য দেখাচ্ছি, কিন্তু মূলত আপনারা এটা করবেন পেন্সিল দিয়ে করবেন। এদিকে যেহেতু আছে এটা অন্ধকার, আবার এটা তারপর দেখেন এখানে যে ইয়ে আছে, এদিক দিয়ে এসে এদিকে একটু ছায়া পড়বে, এখানে কাপড় চোপড় আছে না, আবার এই বাসটার একটা ছায়া পড়তে পারে। মানে কাজ করার জন্য আপনাকে ছবিটা একটু বড় করে আঁকতে হবে। বাস্তবে আপনাদের আউটডোর কাজ আছে তো, এখন তো আমি আউটডোরে যেতে পারতেছি না, এখনো সবাই এভাবেই করেন না। আর আউটডোর কাজে যারা থাকবেন না তাদের ব্যবহারিক নম্বর কমে যাবে। তারপর যেমন ধরেন এই যে এইটা একটা টোন পুরাটাতে একটা থাকবে, যেহেতু পাতার একটা কালার আছে, আর নিচের দিকে এসে একটু গাঢ় থাকবে, পাতাগুলির নিচের দিকে এসে একটু গাঢ় টোন থাকবে। তারপরে এদিকে এসে এই যেহেতু এই গাছটা এরকম, এদিকে একটু নিয়ে হালকা একটু দাগ, আর এদিকে এসে একটু অন্ধকার থাকবে। ঠিক, আর একটু দূরে তো এটাকে তো গাঢ় করার কিছু নেই, একটা কালার থাকবে। এটাও এদিক থেকে আলো আসে, যেহেতু এখানে একটুখানি অন্ধকার থাকবে এখানে, আর এদিকে একটু হালকা লাইট থাকবে, এখানে আবার অন্ধকার থাকবে। এইভাবে করে পেন্সিল দিয়ে আপনারা আলো ছায়া দেখানোর চেষ্টা করেন। আমি আপনাদের কাজগুলি দেখবো একটু পরে। আর আন্দাজি করবেন না, একটু আলো ছায়ার ব্যাপারটা বুঝার চেষ্টা করেন, আলো ছায়ার ব্যাপারটা বুঝে কাজ করার চেষ্টা করেন। এখানে একটু সমস্যা আছে, ওই যে ইসের মধ্যে ওই সিলিং এর লাইটটা দেখা যাচ্ছে, কিন্তু সমস্যা নাই, সমস্যা এই যে আলো ছায়ার ব্যাপারটা একটু বোঝা যাচ্ছে এখানে। কারণ আবার বেশি আমি ব্যবহার করব না, এটা পুরোপুরি করতে গেলে আপনার কলমের কালি সব শেষ। কি কঠিন অন্তা আস্তে আস্তে আমি চর্চা করতে চেষ্টা করি এত তো রঙের বক্স দিয়ে নাকি এদিন কি বলছে কঠিন, উনি অনেক কঠিন ভাই, কোর্স তো বন্ধ করে দিব, এখন তো দেখি উনি ভালো করতেছে। যে কঠিন মনে করে তার জন্য তার সম্ভাবনা আছে, আর যে সোজা মনে করে অবহেলা করে তার জন্য বিপদ আছে। যারা আসছে আমি দেখলাম যে সবাই টুকটাক আঁকতেছে। আরে না, এসে কাজ করার আলাদা গুরুত্ব আছে। যারা এখানে বসে অনলাইনে করতেছে কোনো খবর আছে না, দেখি কে দেখাচ্ছে, দেখি তো। আপনারা যারা অনলাইনে বসে আছেন দেখি এখনই ইয়েস দেন, না ইয়েস দেখ আগে, আর আগের কাজটা পাঠান। ইয়েস বলেন দেখি, কই আমি আপনাদের গ্রুপে আছি, দেন। আরে আমি গ্রুপে ঢুকলাম মেসেঞ্জারে, আপনারা হ্যাঁ উনি ভালো, উনি বড় করে আছে। এই যে এখানে আছে যে সিন বাই শেখ, কোথায় কি দিয়ে করতেছে, উনি কি দিয়ে করতেছে, না আপনি ওই করেন না, আর একটু আস্তে দিকে গাঢ় থেকে করেন, আর এদিক থেকে এদিকে যাবেন, এমনি কিন্তু সুন্দর হয়। কিন্তু শুনেন, ওই যে আপনি ওই গ্রেডটা আস্তে আস্তে যেতে হবে, একই রকম গাঢ় পেন্সিল দিয়ে হঠাৎ করে ফেলবেন না। ধরেন 4B ইউজ করার পরে লাস্টে 6B ইউজ করবেন। ড্রয়িংটা ধরেন 2B দিয়ে করলেন, হ্যাঁ টোনটা শুরু করলেন 4B দিয়ে, আর সবার পরে যে ডার্কের কাজগুলি আছে সেগুলি করবেন 6B দিয়ে। বাস স্কেচের ক্যারেক্টার থাকতে হবে, ওই যে আমি বলছি না টোনাল ক্যারেক্টার, মানে আস্তে আস্তে করে যাওয়া। সারেগামা যে আঁকে, যে গান গাওয়ার সময় সারেগামা বা ক্লাসিকের উচ্চাঙ্গ সঙ্গীতে সারেগামা, এই যে একজন দিছে, এটা কে? এটা হচ্ছে আমাদের
শম্পা গুহ শম্পা গুহ দিছে, খালি ড্রয়িংটা দিছে। স্কেচ করেন, স্কেচ না করলে হবে না। না আপনি তো ইনস্ট্যান্ট বলছেন, সে যা করছে তা দিছে, সে তো অ্যাক্টিভ আছে, বুঝে গেছে। আরে অনেকে স্কেচ করে ফেলছে না, করতে হবে না। আপনি দেখি সবাইকে বাঁচানোর চেষ্টা করেন। স্যার ওনাদের একটু খাতায় স্পেসটা, এই জায়গাটা একটু গ্যাপ আছে, একটু আমরা দেখাই দিন। করুক না, এখনো সময় আছে, আস্তে আস্তে। গাছটা তো একটু না না, আমি দেখছি, আমি ওনার ড্রয়িংটা দেখে দিছি না। গাঢ় কেন হয় এই জিনিস প্রত্যেক গাঢ় ওই যে আস্তে আস্তে উনি আগে 4B করেন, 4B দিয়ে আঁকেন। চাপ কমায়। প্রয়োজন মধ্যে দৃশ্য একটা আঁকে দিব সামনে, অসুবিধে। তাহলে আপনারা আর বেশি কেউ অনলাইনে নাই, বোঝা যাচ্ছে। আপনারা ফাঁকি দেওয়ার জন্য বাসায় বলেন অনলাইনে কাজ করবেন। আর উনি তো আছে, খালি কিছুদিন পর পর বুড়ো আঙ্গুল একটা দেখাই দিবে, এটা কে এটা। এখানে আসে না বেশি, আমি দেখি নাই খুব একটা। এটা আসে না, উনি আসে না কেন? ওনার নাম হচ্ছে যে মিজানুর রহমান। আছে তো তুমি মিজানুর রহমান বসে বসে কই মিজানুর রহমান কে? এটা কি আপনার প্রোফাইল? হ্যাঁ ওনার। ও আচ্ছা, আপনি তো আবার সবাই সাথে করেন একটুখানি ওই। আচ্ছা, আর এটা কে? এটা সৈকত গুহ কে? সৈকত গুহ। আচ্ছা স্যার, একজনে দিছে আলো ছায়া কি সূর্যের ডান দিকে হবে না বাম দিকে হবে? সূর্যের কোনো ডান দিক বাম দিক নেই। কোন দিকে হবে? সূর্যের দিকে ওদিকে, সূর্য আগে একদিকে দিব হিন্দু, মানে কি এটার দিকে দিলে কি হবে? মানে একজন প্রশ্ন করছে আলো ছায়াটা কি সূর্যের ডান দিকে হবে না বাম দিকে হবে? এখন এটার উত্তর আমি ওকে কিভাবে দেওয়া উচিত, এটা আমার তাকে সামনে পেলে আমি একটু বুঝে দিতাম। মানে এটা একটা বোকার মতো প্রশ্ন হয়েছে পুরা। সূর্যটা যে দিক থেকে একজন মানুষের ছায়া কোথায় পড়ে, সূর্য যে দিকে থাকে তার বিপরীত দিকে পড়ে। সূর্য যদি ডানে থাকে ছায়াগুলি সব বামে পড়বে। যেমন আমাদের ছবিতে সূর্য হচ্ছে ডানে, বুঝছেন? এই প্রশ্নটা তার মানে এটা একটা সিলি প্রশ্ন হয়ে গেছে। ওই যে আসে না, যে আসলে কিন্তু এই প্রশ্নগুলি করতো না। সূর্য ডান দিকে থাকলে ছায়া বাম দিকে হবে, আর সূর্য বাম দিকে থাকলে ছায়া ডান দিকে হবে। এটা হচ্ছে যে একটা জেনারেল নলেজ। বলেন কই আপনি কই? এদিকে না সূর্য, তাহলে একটু এদিকে দিকে পড়বে না, এদিকে না। আর কই জিনিস, আর কই? এখানে তো অনেক কিছু আছে। গাছ দিছেন মাত্র একটা, এখানে আরো গাছ দিয়েছে, সামনে দিয়ে উঠে গেছে গাছ। জিনিসপত্র বেশি দিলে পেন্সিল ঘষতে ভাল লাগবে, বুঝছেন? হ্যাঁ, পেন্সিল ঘষে ঘষে সুন্দর করে দিয়ে দিবেন আস্তে আস্তে করে। আর ঘরের তুলনায় দরজা জানলা যাতে বড় হয়ে না যায় সেদিকে খেয়াল রাখেন, ছোট ছোট হবে। আমি আরেকটুখানি রং দিব, আরেকটু টোন দিব, তবুও আপনারা নিজেরা করার জন্য একটু দেখিয়েছি। আপনি দেখেন, উনি একটা প্রশ্ন করলো, আলো ছায়া সূর্যের ডান দিকে হবে না বাম দিকে হবে? সূর্য যদি ডান দিকে থাকে ছায়া হবে বাম দিকে, আর সূর্য যদি বাম দিকে থাকে ছায়া হবে ডান দিকে। সূর্য যদি মাথার উপর থাকে তাহলে ছায়া হবে নিচের দিকে। আমাদের গরমকালে আমরা যখন হাঁটি রাস্তা দিয়ে, গ্রীষ্মকালে দেখা যায় যে বিকেলবেলা ছায়াটা একটু লম্বা থাকে, আর সকালবেলা একটু লম্বা থাকে, আর দুপুরবেলা মাথার উপর সূর্য থাকে, ছায়াটা একটুখানি আমার সাথে সাথে ছায়া দেখাই যায় না নিজে। একেবারে অবস্থা খারাপ মাথার উপর রোদ দিচ্ছে। হ্যাঁ, এটা এই আর বেশি এদিকে হয়ে গেছে, মনে হচ্ছে বেশি পিছন থেকে সূর্যটা, আমি বলছি একটু পাশ থেকে, তাহলে একটু এদিকে দিয়ে দেওয়া যায়, বুঝছেন? আর এগুলি ছায়া আছে। আর এটা করে ফেলান, এটা একদম মানে যে সমস্ত জায়গায় অন্ধকার হবে এগুলি অন্ধকার করা। তারপরে এই যেমন আবার এই ড্রয়িং অনুযায়ী, ড্রয়িংটা একটা বিরাট ব্যাপার। ড্রয়িং যদি না হয় না, এটা একটা সমস্যা। এই জন্য ঘরের যেমন ধরেন এই জায়গাটা কিন্তু একটা মানুষের সমান হয়, কিন্তু আবার ডবল হয়ে গেছে, দুইতলা ঘরের মতো হয়ে গেছে, তাই না? একটা ঘর যখন এরকম হবে, দেখেন আমি একটা হাইট দিছি না, একটা এর থেকে বেশি বড় কাছে আছে বিধে বড়, এর থেকে বেশি দরকার নেই। এখানে একটা সঙ্গে দিয়ে একটু পেন্সিল ঘষেন না, ঘষতে ঘষতে ঠিক হয়ে যাবে। আজকে যে যাই ড্রয়িং করেছেন, এটা পেন্সিল ঘষে এটাকে দাঁড় করান,
যে যাই ড্রয়িং করেছেন এটাকে পেন্সিল ঘষে টোন দিয়ে এটাকে দাঁড় করান। আমরা দরকার হলে পরের ক্লাসটা আরও 5-10 মিনিট করে শুরু করবো, ওইটাতে লেটারিংয়ের ব্যাপার তো নতুন একটা ক্লাস, একটু ধারণা দিয়ে দিব, বাসায় কাজ করবেন। হ্যাঁ গুড, আরও গাঢ় করেন, হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আর মানুষগুলি আছে যাক, অসুবিধা নেই যেভাবে করছেন। আর যেহেতু এখানে একটু এইখানে এই পেন্সিল স্যার আর পেন্সিল নাই, হ্যাঁ ওগুলি দিয়ে ঘাস টাসগুলি ঠিক করেন, এই আরও গাঢ় করেন, এগুলি আরও গাঢ় করেন। আপনাদেরকে যে গত ক্লাসের একটা ফলো আপ হিসেবে ভিডিও দিয়েছিলাম না, তো ওটা আপনাদের উপকারে লাগছে না? ওইগুলি দেখে দেখে ওইভাবে করে কাজ করবেন। আপনাদেরকে একটা ফলো আপ ভিডিও আমি এবারও দিব, একটা দৃশ্য একটা কীভাবে, সবচেয়ে বড় ব্যাপার যে আপনাকে বড় করে আঁকতে হবে, এটা খেয়াল রাখবেন। আপনি ওই কাটিস পেপারের খাতা সাপ্লাই দিয়েন তো ওদেরকে। আপনি এই খাতার পাশাপাশি ওই কাটিস পেপারের 1/4 সাইজ, এটা তো হাফ সাইজ, আমরা ভাঁজ করলে হাফ সাইজ করি না? একটা আপনি আনছিলেন না ছোট, ওগুলা আছে। হ্যাঁ হ্যাঁ ওগুলিও, ওগুলা আছে, একটা 100 কপি আছে, যাদের লাগে। হ্যাঁ ওটা ওদেরকে দিয়ে দিয়ে এক পিস কত করে দিলে? হ্যাঁ 3 টাকা করে। ঠিক আছে, দিয়ে দিয়ে এটা। বা যারা নিতে পারো 3 টাকা করে। এটা সামনের ক্লাস থেকে এটা কাজে লাগবে, 3 টাকা 5 টাকা করে নিয়ে আসবেন। এটা ওটার জন্য তো স্যার আমার পুরো বোর্ড ইউজ, আর এটার জন্য তো বোর্ড লাগবে। বোর্ড আছে নাকি আপনাদের? আপনারা এখানে বোর্ড, এখানে কয়টা বোর্ড আছে এখানে? বোর্ড আছে। আর 20টা বোর্ড আমি কিনে রেখেছি 70 টাকা। আচ্ছা 20টা বোর্ড এখানে ওরা ইউজ করুক না, এখানে ক্লাসে এনে রাখিয়ে। যে বাসে নিয়ে যাবে সে টাকা দিবে, আর যে বাসে নিবে না সে এখানে ইউজ করবে। হ্যাঁ আর বোর্ড এখন 70 টাকা কিনি ব্যবহার করো, আর নষ্ট করলে নষ্ট করলে টিয়া দিয়ে দেবো, নষ্ট করলে। এই আপনার ছবিটা দেখি, দেখান, এইভাবে দেখায়, এইভাবে দেখান। আরো ভালো করে রাখা, একটু মোটা মোটা করে দেন না, গাছ টাছগুলি মোটা করে দেন। আর পেন্সিলটা আরো ফ্রিলি চালান, পেন্সিল আরো ফ্রিলি চালান। কি হ্যাঁ ঘর এগুলি একটু বেশি বড় হয়ে গেছে, এগুলি ছোট হবে আরো। আর পেন্সিল এইভাবে ঘুষে ঘুষে ফাঁকি দেন কেন? এরকম করে করে ডার্কে যান না, এই প্রথমে ধরেন এইভাবে দিলেন। আপনাদেরকে আমি টোন প্র্যাকটিস করেছিলাম না একদিন, আসেন নাই সেদিন? তো এরকম করে দেওয়ার পরে আবার এদিকে বড়, আবার এদিকে গাঢ়, এইভাবে করে দিবেন। ওই একসাথে গাঢ় করার চেষ্টা করবেন না, ছোট কাগজে কাজ ভালো হবে না। হ্যাঁ এবার আস্তে আস্তে ডিপে যান, কোন জায়গাগুলি, যেমন আমার এখানে একটা জায়গা আছে কোনো টোন নাই, আর বাকিগুলিতে আছে, তাহলে যেগুলি আছে সেগুলি গাঢ় জায়গা, সেই গাঢ় জায়গাগুলি, যেমন এখানে যেরকম গাঢ় করছেন না, এখানে কোথায় কোথায়, যেমন এখানে একটু গাঢ় হবে, এগুলি ছায়া দিচ্ছেন, এই জায়গায় একটু গাঢ় হবে, এগুলো আলাদা যাতে বোঝায়। আপনার তো এখানে আর এখানে মধ্যে তেমন পার্থক্য বোঝা যাচ্ছে না, সেই পার্থক্যটা আনেন। এই যে আপনি হঠাৎ করে এটা গাঢ় করে ফেললেন কেন? আপনি এগুলি একাধারে করতে হবে না, এগুলিও করতে হবে। তো এইটা ছায়া পড়বে না, এটা ছায়া পড়বে তো। না তবু আলো ছায়া বুঝে যাইতে হবে তো। আমার তো মূল কাজ হচ্ছে আলো ছায়ার কাজ, দেখে দেখে করার। আর এই আমরা আসলে আজকে বেশি এই সামনে এটা ওই আরো বড় জিনিস নিয়ে, একটা ঘর উঠাতে আলো ছায়া, বা একটা ঘর একটা গাছ একবার করেছিলাম না, ওই জিনিসগুলি। হ্যাঁ চালে একটা টোন থাকবে, চালে তো হালকা, সূর্য যখন একটু উপরে উঠে যায় তখন চালগুলি তো লাইট হবে, আর এখানে একটু ড্রয়িং দেখা যাবে। আর এটা হয়েছে কিনা সেটা এটা এই 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 বড় কাগজ দরকার, বুঝছেন? কাগজ একটা বিরাট ফ্যাক্টর, বুঝছেন? এই যে স্কেচ করে মজা পাচ্ছে না, আপনি যে বললেন, শুনেন, আপনাদের জন্য কাগজ একটা বিরাট ফ্যাক্টর। কেন? যদি আপনি কাটিস পেপার হয়, কাটিস পেপারের যদি আপনি উল্টো দিক হয়, এই যদি কাটিস পেপারের উল্টো দিক হয়, যেমন এটা হচ্ছে কাটিস পেপার দুটো দিক আছে, একটা খসখসে দিক, একটা প্লেন দিক। আপনি পেন্সিল স্কেচ করার সময় অবশ্যই খসখসে দিকে করতেই হবে। আপনারা অনেকে কাজ ভালো করেন, কিন্তু
ওই কার্টিস পেপারের যেমন ওনার খাতাটা এগুলি কার্টিস পেপারের খাতা, আবার এটার মধ্যে যেমন এইটা খসখসের দিকেই করছেন, এই জন্য টোনগুলি ভালো হচ্ছে। ওই আপনারা যে এই ধরনের কাগজ আমি বলছি এখন এগুলি করবেন, কিন্তু ওই আপনাকে মূলত স্কেচ কাজগুলি কিন্তু কার্টিস পেপারে করতে হবে, তাহলে আপনি নিজে অরিজিনালটা বুঝতে পারবেন। আর আপনি স্কুলে বাচ্চাদেরকে তো ওইটাই বলতে হবে। আপনি নিজে সারা জীবনে আর্ট পেপারের মধ্যে বা ওই অফসেট পেপারে কাজ করে কার্টিস পেপারের কথা তো বলতে পারবেন না বাচ্চাদেরকে বেশি। হ্যাঁ হচ্ছে, দেখছি তো। দেন আরো এই সমস্ত জায়গাটাকে একটু আলোচনা দেন। আপনি কিন্তু একটু ফাঁকি দিয়ে টোন দিচ্ছেন, এই যে পেন্সিলকে চাপ দিয়ে তাড়াতাড়ি করে কেমনে দিবেন, তাড়াতাড়ি শেষ করার কি আছে? এটা আপনার দরকার হলে এখান থেকে গিয়ে বাসায় শেষ করবেন, সমস্যা তো নেই। আপনাকে এটা তো ছবি তো 5-10 মিনিটে শেষ করে ফেলার, এটা 100 মিটার দৌড় না তো, এটা 10,000 মিটার দৌড় বা ম্যারাথন দৌড়। 100 মিটার দৌড় যেরকম শাঁ করে, হ্যাঁ তো পরের ক্লাস আছে না? না আমি তো ওইটা একটু কমাই করবো, কারণ এটা সোজা সাবজেক্ট। হ্যাঁ লেটারিংটা কিভাবে করবে আর বাসায় থেকে কাজ করে আনবে, এই তো। হ্যাঁ তো বিদ্যাসাগর লেটারটা কিরকম, ওদের সাথে পরিচিত হবে আর কি, পরিচিত। কারণ এটার জন্য সবচেয়ে বেশি দরকার ছিল ওই, আমি কালকে আসলে সময় করতে হয় যে কম্পিউটারে যদি কম্পোজ করে 100 পয়েন্টে নিয়ে আসতে পারলে সরেওটা অরিজিনাল এরকম, তাহলে আপনি অরিজিনাল লিখতে হবে। হটা কিরকম। আচ্ছা এই সিগনেচার পেন এখানে কয়টা, আমাদের কলম কয়টা আছে এখানে? আরেকটা লাগবে, 2টা লাগবে। লেটারিং দেখাইতে 2টা লাগবে, 2টা। হ্যাঁ করেন। আর আছে না, 2টা লাগবে, 2টা শেষ হবে না, ওই 2টা লাইন একসাথে দিতে হবে তো। এটাতে নাই, চলবে লাগবে না। রাবার ব্যান্ড আছে, রাবার ব্যান্ড সুতা বা না, একটু টেকনিক দেখানোর জন্য ওনাদের কিভাবে কাজ করবে। এই থাক, লাগবে না, বাদ দাও। হ্যাঁ না, এটা ওই লেটারিং করার সময় একটা পদ্ধতি আছে, বিদ্যাসাগর লেখার এই 2টাকে পাশাপাশি লাগাই নিয়ে। হ্যাঁ আচ্ছা শুনেন, তাহলে আপনারা যেহেতু এটা বললাম যে একটু আগে, যে এটা তো তাড়াহুড়া করে শেষ করারও কিছু ব্যাপার না, এটা রেকর্ডিংয়ে আছে, আপনারা দেখবেন। আর এখানে আমি পুরোপুরি টোন তো দিই নাই, কিন্তু আলো ছায়ার ব্যাপারটা দেখিয়ে দিছি। আমাদের মূল কাজ হচ্ছে আলো ছায়া। আপনারা ড্রয়িংটা অনেকে খুব তাড়াহুড়া করে করেছেন, এই জন্য একটু ছোটো বড় বাসায় গিয়ে একটু বড় কাগজে করে প্র্যাকটিসটা করবেন। সারা সপ্তাহ আপলোড দিয়ে 3 দিনের ভিতর আমি 2বার, এই মোট 1 সপ্তাহের ভিতর 2বার 2টা স্কেচ আপলোড চাই, দৃশ্য অঙ্কন। আর দেখে করার চেষ্টা করেন, জানলা দিয়ে দেখা যাচ্ছে, দরজা দিয়ে দেখা যাচ্ছে, ঘরে আছেন, বাইরের থেকে দেখে একটা ছবি এঁকে ওইটা স্কেচ করে আপলোড দিবেন। আপনি টেনশন করবেন না যে হচ্ছে কি হচ্ছে না, এটা টেনশন করার দরকার নেই, বুঝতে পারছেন তো? ধন্যবাদ। এর পরের ক্লাসে আমরা যাচ্ছি। এর পরের ক্লাস আমাদের হচ্ছে, আমরা আজকে একটা নতুন বিষয়ে যাব, যেটাতে